প্রথমেই আপনাদের যেটা বলবো যে আপনাদের প্রিপারেশন কেমন চলছে, আপনাদের পড়াশোনা কেমন চলছে, ঠিকঠাকভাবে প্রিপারেশন আপনারা নিচ্ছেন তো? কেননা এসএসসি থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকার সকলেই কিন্তু পরীক্ষার জন্য তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। তারা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাচ্ছে জোর কদমে। তারা পরীক্ষা অনুষ্ঠিত করবে বলে তারা প্রিপারেশন নিচ্ছে, রাত দিন পরিশ্রম করছে। কখনো রাজ্য সরকার এসএসসি বোর্ডকে, মধ্যশিক্ষা পর্ষদকে নানান নির্দেশ দিচ্ছে, চিঠিপত্র দিচ্ছে, বার্তা দিচ্ছে। আবার একই সঙ্গে কিন্তু কখনো কখনো মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি বোর্ড কিন্তু রাজ্য সরকারের কাছে বিভিন্নভাবে কিন্তু তাদের অনুরোধ জানাচ্ছে এবং সেই সঙ্গে অনুমতি চাইছে নতুন নোটিফিকেশান প্রকাশের জন্য। এবং সবথেকে বড় কথা এটাই যে ভ্যাকেন্সি পোস্ট কতগুলো থাকবে, এটা একটা সবথেকে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যখনই নতুন ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন এই বিষয়টা সকলের সামনে প্রকাশ্যে এসেছে। কেননা 26,000 ক্যান্ডিডেটদের জন্য 26,000 ভ্যাকেন্সি কিন্তু খুব ভালো একটা ভ্যাকেন্সি। কিন্তু 2016 সালের পর থেকে 2025 পর্যন্ত যে হারে এখানে বেকারত্ব বেড়েছে, যে হারে ক্যান্ডিডেট এখানে জমা পড়েছে বিএড ক্যান্ডিডেট, সেখানে দেখতে গেলে কিন্তু এখানে ভ্যাকেন্সি পোস্ট আরও বাড়াতে হবে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 23 এপ্রিল যে ঘোষণা করেছিলেন আমাদের 1 লক্ষ ভ্যাকেন্সি রেডি আছে, সেটা যদি এক্ষেত্রে তিনি তার কথা রাখেন বা সেই মোতাবেক বা সেই জায়গাটা যদি তিনি বিবেচনা করেন, তাহলে কিন্তু নতুন থেকে শুরু করে পুরনো ক্যান্ডিডেট, চাকরি হারা, চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকা ক্যান্ডিডেট সকলেই কিন্তু এর দ্বারা উপকৃত হবেন। কেননা দীর্ঘ 9 থেকে 10 বছর এসএসসি হয়নি এবং সে কারণে কিন্তু অনেকের বয়স পেরিয়ে যেতে চলেছে। অনেকের ক্ষেত্রে এটাই কিন্তু শেষ সুযোগ। কেবল যে বলবো যাদের চাকরি গেল তাদের ক্ষেত্রেই যে এটা কেবল শেষ সুযোগ, কেননা তাদের এজ রিল্যাক্সেশনের মাধ্যমে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে, এটাই শুধু নয়, অনেকের কিন্তু 2016 সালের পর যারা বিএড রয়েছেন তাদেরও ক্ষেত্রে কিন্তু অনেকেরই এটাই শেষ সুযোগ। তাই সরকার যদি এই বিষয়টা বিবেচনা করে দেখেন, আমরা কিন্তু অবশ্যই তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ জানাবো। সবথেকে বড় কথা এটাই যে সরকার, পর্ষদ যেমন প্রিপারেশন চালাচ্ছে রাত দিন করে, ঠিক একইভাবে কিন্তু আমাদেরকেও কিন্তু অবশ্যই প্রিপারেশান করতে হবে তাদের মতন করে, তাদের থেকেও বেশি করে। তাদেরকে একটা চাপ সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে যে 31শে মের মধ্যে তাদেরকে হলফনামা জমা দিতে হবে, কিভাবে তারা নিয়োগ করবে, কত ভ্যাকেন্সিতে নিয়োগ করবে, কোন পদ্ধতিতে নিয়োগ করবে, সমস্ত কিছু। ঠিক একইভাবে কিন্তু আমাদের কাছেও চাপ এসে গিয়েছে যে পুরনো সিলেবাসে হবে নাকি নতুন সিলেবাসে হবে, পুরনো পদ্ধতিতে হবে নাকি নতুন পদ্ধতিতে হবে। যদিও এই পদ্ধতি পুরনোই হোক নতুন হোক, কারোর কাছেই কিন্তু এটা কোনো সমস্যার বিষয় নয়। যারা চাকরি করছিলেন তাদের কাছেও নয়, যারা নতুন করে চাকরির জন্য অপেক্ষায় রয়েছেন তাদের কাছেও নয়। কেননা পুরনো সিলেবাস হলেও কোনো ব্যাপার নয়, 55 নম্বরের পরীক্ষা হলো কি 90 নম্বরের পরীক্ষা হলো সেটা বড় ম্যাটার নয়। আবার একইভাবে কিন্তু 9-10, বিশেষত 9-10-এর ক্ষেত্রে কোনো রকম সিলেবাস পরিবর্তন হয়নি। তাই যারা নতুন করে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে থেকে 9-10-এর জন্য অ্যাপ্লিকেশন করার সম্ভাবনাই বেশি। কেননা 11-12-এর সিলেবাস যেমন অনেক বড়, তেমনই আবার সেখানে কম্পিটিশানও বেশি। আর সেখানে সবথেকে বড় কথা যেটা, সেখানে ভ্যাকেন্সি কিন্তু 9-10-এর তুলনায় কম। তো যাই হোক, এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। 9-10-এর জন্য আবেদন করবেন নাকি 11-12-এর জন্য আবেদন করবেন। আবার একইভাবে প্রশ্ন যাক যে কোনো একটিতে কি আবেদন করা যাবে নাকি দুটোর জন্যই আবেদন করা যাবে। এক্ষেত্রে বলবো দুটোর জন্যই কিন্তু আবেদন করা যাবে। সেটাই কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে। কেননা 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই পদ্ধতিতেই নাকি এসএসসি বোর্ড আবার ফিরে যাচ্ছে সেই পদ্ধতিতে। কেননা সেই সময়ের ক্যান্ডিডেটদেরকে উলটপুরাণের মাধ্যমে যেহেতু তাদেরকে আবার পরীক্ষা অংশগ্রহণ করতে হচ্ছে, তাহলে তাদেরকে এই নতুন ছেলেদের সঙ্গে যেমন কম্পিটিশান করতে হবে, ঠিক একইভাবে কিন্তু যদি এই নতুন প্যাটার্নে তাদেরকে ফেলা হয় তাহলে কিন্তু সেটা তাদের কাছে অনেকটা বেদনাদায়ক হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সিদ্ধার্থ মজুমদার, এসএসসি চেয়ারম্যান, সকলেই কিন্তু এই 26,000 ক্যান্ডিডেটের জন্যই কিন্তু বিশেষভাবে দয়া মায়া সমস্ত কিছু মমতা দেখাচ্ছেন। আর সবথেকে বড় একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশানের উপর নাকি 35 রয়েছে, ইন্টারভিউর উপরে রয়েছে 10 আর 55 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তাহলে একাডেমিক কোয়ালিফিকেশান 35-এর মধ্যে কত হলে কীরকম হবে। আবার একইভাবে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা যদি এখানে কার্যকরী করা হয়, যেটা 2016 সালের জায়গা থেকে, সব মিলিয়ে কিন্তু একটা বিশেষ চিন্তনীয় ব্যাপার। আপনার 35 নম্বরে যে একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে সেটার ওপর আপনি কিন্তু এই মুহূর্তে আর কিছু করতে পারবেন না। কেননা যেটা আপনার একাডেমিক কোয়ালিফিকেশান আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটার উপর ডিপেন্ড করছে। রইল 10 নম্বর মৌখিক। সেই 10 নম্বর মৌখিকের মধ্যে কি করতে হবে, কি করতে হবে না, কি ডেমনস্ট্রেশন দিতে হবে, কি কোশ্চেন করবে, সেখানে আপনার অ্যাটিটিউড কীরকম হবে, সেসব নিয়েও এখন ভাবার বিষয় নেই। এটাও আপনার এখন হাতের বাইরেই বলা চলে।
ঠিক একাডেমিক কোয়ালিফিকেশানের মতো একাডেমিক কোয়ালিফিকেশান আপনি পেরিয়ে চলে এসেছেন, যেটা করে এসেছেন অতীত ইতিহাসে সেটাই এখানে আপনার ফলপ্রসূ হবে। আর 10 নম্বর যে মৌখিক রয়েছে সেটা আপনি তখনই সুযোগ পাবেন, তখনই আপনার সেই বিষয়টি চিন্তনীয় বিষয় হয়ে আসবে যখন আপনি এই 55 নম্বরের পরীক্ষায় ভালো র্যাঙ্ক করতে পারবেন, কাট অফের মধ্যে আসতে পারবেন বা সরকার নির্ধারিত পাস আউটের মধ্যে আসতে পারবেন। তো সব মিলিয়ে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের কাছে 55 নম্বরের যে পরীক্ষা হবে, যদিও সেটা কিন্তু এখনও ফাইনাল নয়, কেননা নোটিফিকেশনের জন্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে এসএসসি বোর্ড কিন্তু রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে। তারা বিভিন্ন প্রস্তাব নিয়ে গিয়েছে, সেই প্রস্তাব মান্যতা পেলেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নোটিফিকেশান এসে যাবে এবং এপ্রিলের শেষ মে মাসের শুরুর দিকে এসে যাওয়াটা অসম্ভব নয়। আমরা ধরে রাখছি যে 20 মের মধ্যে আমরা নোটিফিকেশান অবশ্যই পাবো, কেননা তার বেশি কিন্তু কখনোই হবে না, কেননা সুপ্রিম কোর্টের কাছে হলফনামা জমা দিতে হবে। আর 20 মে পর্যন্ত টেনে না নিয়ে যেতেই পারে, তার আগেই দিয়ে দেওয়ার সম্ভাবনায় প্রবলভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, কেননা নোটিফিকেশান তো পার করা অতটা সহজ নয়, কেননা সমস্ত ব্যাপারটা একেবারে ব্লু প্রিন্ট রেডি করে ফেলতে হয় ওই নোটিফিকেশানের মধ্যেই, কীভাবে তারা কোথায় কীভাবে কী করবে। তো যাই হোক, আমাদের কাছে মেন কথা এটাই যে একাডেমিক কোয়ালিফিকেশানে 35 নম্বরের উপর এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। মৌখিকে 10 নম্বরে কি হবে সেটা এখন আমাদের ভাবা দরকার নেই, আমাদের এখন দরকার 55 নম্বরের লিখিত পরীক্ষা। বেশ, এই 55 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে আমাদেরকে 45 টার্গেট করতে হবে, কম করে 45 টার্গেট। যদিও 45 কিন্তু অনেক কম, তবুও আমরা 45কে টার্গেট করে আমরা এগিয়ে যাব, কেননা 45 তোলা কিন্তু খুব কঠিন নয়, আবার খুব সহজও কিন্তু নয়। কেমন 45 থেকে 50 এই নাম্বারটার মধ্যেই কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা বেশি। 50 প্লাস থাকবে এটা আমি বলবো না, কেননা 50 প্লাসে যেগুলো ছিল সেগুলো কি ছিল সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে 50-এর উপরে ছিল, কিন্তু যখন ওএমআর শিট দেখা হলো কি ছিল সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, আমাদের 45 টার্গেট করে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আমরা বিভিন্ন এপিসোডে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছি, কখনো আমরা একটা বেস টপিকের ওপর আলোচনা করছি, সেটা চর্যাপদ হতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তন হতে পারে, মঙ্গল কাব্য থেকে হতে পারে, আবার কখনো আমরা একদম গুলিয়ে সমস্ত টপিক থেকেই প্রশ্ন নিয়ে এসে একটা প্র্যাকটিস সেটের মতো আলোচনা করছি, আবার ব্যাকরণ থেকেও আমরা প্র্যাকটিস সেটের মতো আলোচনা করছি। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু আপনার প্রিপারেশান তৈরি হবে, কেননা প্র্যাকটিস হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার। আমরা টেক্সট বই পড়ে এসেছি, সেই টেক্সট বইয়ের ওপরেও আমরা প্রশ্ন নিয়ে আসবো, প্র্যাকটিস সেট নিয়ে আসবো, টেক্সট বইয়ের ওপর বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, অর্থাৎ ডেসক্রিপটিভ ব্যাপারটাও নিয়ে আসবো। আর সবথেকে বড় কথা এটাই যে আমরা কিন্তু গ্রামারের সংজ্ঞাগত দিক জেনে এসেছি, টেক্সট বই আমরা রিডিং দিয়েছি, কবিতা যেগুলো সম্ভব আমরা মুখস্থ করেছি, যেগুলো সম্ভব নয় বারংবার রিডিং দিয়েছি, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আমরা সেই আমাদের 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী থেকে আমরা পড়ে আসছি। সেটাই শুধু নয়, আমরা গ্র্যাজুয়েশন এবং MA লেভেলে আমরা কিন্তু ভালোভাবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগ, অনুবাদ সাহিত্য, শাক্তপদাবলী, আরাকান রাজসভা সাহিত্য আমরা পড়ে এসেছি, সে নিয়ে কোনো অসুবিধা নেই। এখন জাস্ট সব থেকে ডেটাবেস প্রশ্ন যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা রয়েছে সেগুলো একটু ভালোভাবে জানা দরকার। আপনাদের কাছে যদি পার্থ চট্টোপাধ্যায় কিংবা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কিংবা তপন কুমার চট্টোপাধ্যায় কিংবা দেবেশ আচার্যের যে সাহিত্যের ইতিহাসগুলো রয়েছে সেগুলো যদি থাকে তাহলেই চলবে, বেশি কিছু চাপ নেওয়ার কিছু নেই। সুকুমার সেনের যে সাহিত্যের ইতিহাস রয়েছে একটু টাফ হবে, কিন্তু আপনাদের যদি হাতের কাছে থাকে খুব ভালো হয়। ব্যাকরণের দিক থেকে বামনদেব চট্টোপাধ্যায় কিংবা বাণী সংসদের যে কালীপদ চৌধুরীর ব্যাকরণ বই আছে কিংবা লিটল দত্তের যে ব্যাকরণ বই আছে সেগুলো আপনি দেখতে পারেন, কোনো অসুবিধে নেই। এই রকমভাবে আপনারা নিজেদের হাতের কাছে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপাতত প্রিপারেশান চালু করে দিন। অলরেডি আপনারা চালু করে দিয়েছেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই আপনারা ভালোভাবে পড়াশোনা করুন মাথা ঠান্ডা রেখে, কেননা সময় কিন্তু এখনও অনেকটাই রয়েছে। নোটিফিকেশানের মধ্যে আমরা পরিষ্কারভাবে জানতে পেরে যাব যে পরীক্ষা কবে হবে, সেই পরীক্ষা কবে হবে ডেট জানতে পারলে আমরা জানতে পেরে যাবো আমাদের হাতে আর কতটা সময় রয়েছে। কিন্তু এখন আমাদের কাছে হালকা সময় রয়েছে এই কারণে যে নোটিফিকেশান আসতে এখনও দেরি আছে। সেই নোটিফিকেশান যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত মাথা ঠান্ডা রাখুন, এবং নোটিফিকেশান এসে গেলেই যে আপনাদের মাথা গরম করে ফেলতে হবে সেটা বলছি না, তখন কিন্তু আপনাদেরকে আরও বেশি চাপ দিতে হবে। কিন্তু যেহেতু এতদিন প্রিপারেশান হয়নি, তাই প্রিপারেশান যেহেতু শুরু করতে হচ্ছে, আবারও সেই গোড়া থেকেই বলা চলে, প্রথম থেকেই বলা চলে, সেই জন্য বলছি একটু হালকা হালকা করে পড়াশোনা করুন, বেশি চাপ নেওয়ার দরকার নেই, শান্ত স্বাভাবিকভাবে পড়াশোনা করুন। আপনি যেভাবে পড়ছেন দেখবেন আপনার বন্ধু বান্ধবী যে কেউ এইভাবেই কিন্তু ধীরে ধীরে পড়ছে, বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। কা আ তরু বড় পঞ্চমী ডাল, প্রথমেই কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে চর্যাপদ থেকে। আমরা প্র্যাকটিস সেটের ওপর আজকে 100টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিভিন্ন জায়গা থেকে এখানে প্রশ্ন রয়েছে, আপনারা বুঝতে পারবেন টোটাল সিলেবাসটাই প্রায় কভার করে দেওয়ার চেষ্টা রয়েছে। কা আ তরু বড় পঞ্চমী ডাল, এখানে বি যে জাতীয় পদ কি হবে, বি হচ্ছে নির্দেশক পদ।
টি, টা এগুলো সব নির্দেশক। বেশ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে যতগুলি সমাপ্তি নির্দেশক চিহ্ন ব্যবহৃত হয়েছে 2 প্রকার, এগুলো জানতে হবে, এগুলো বেশ ভালো কোশ্চেন। যে বৈষ্ণব কবি রাধিকার 12 মাসা সম্পর্কে বা 12 মাসার বর্ণনা করেছেন গোবিন্দ দাস, যে অভিশপ্ত দেবতা মর্তে এসে সীমন্ত রূপে জন্মগ্রহণ করেন মালাধর বসু, একদম ফ্ল্যাট কোশ্চেন রয়েছে দেখুন। ভারতচন্দ্র রায়গুণাকর উপাধিটি যে সময়ে অর্জন করেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। 1746-এ, কেননা ভারতচন্দ্রের মৃত্যু কত 1760, জন্ম কত 1710, মতান্তরে 1712, অর্থাৎ কেউ বলছেন 1710, কেউ বলছেন 1712। এগুলো একটু জানতে হবে কিন্তু, কেননা এখানে তিনি কত সালে এই রায়গুণাকর উপাধি পেলেন সেটা যেমন জানতে হবে, পাশাপাশি আপনি এটা দেখে গেলেন, জেনে গেলেন, কিন্তু সেখানে প্রশ্ন এসে গেল যে ভারতচন্দ্রের জন্ম কত, 10 দেওয়া থাকতে পারে, আবার 1712 থাকতে পারে। যেটা আপনি পাবেন সেটাতেই দেবেন। যদি 10, 12 দুটোই থাকে তাহলে কিন্তু আপনি 1710-এই দেওয়ার চেষ্টা করবেন, কেননা মতান্তরে 1712। কেমন? আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো যে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যু যে 1760, এবং সেই 1760-এ ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর সাথে সাথেই মধ্যযুগের সমাপ্তি ঘটেছে বলে কিন্তু সাহিত্যের ইতিহাসে কথিত রয়েছে, লিখিত রয়েছে। তার কাব্যের নাম কি? বিদ্যাসুন্দর কাব্য, একটি গুরুত্বপূর্ণ কাব্য, জনপ্রিয় কাব্য, এবং এই বিদ্যাসুন্দর কাব্যের জন্যই কিন্তু তিনি রায়গুণাকর উপাধি পেয়েছিলেন 1746 সালে। বেশ, এগুলো একটু জানলেই চলবে, খুব বেশি ডিপলি জানার দরকার নেই। প্রশ্ন এর মধ্যে থেকেই আসবে, কেননা যেগুলো ইম্পর্টেন্ট না সেইগুলোই কিন্তু আসে। সেটা আপনি মাদ্রাসায় দিন, কিংবা পিএসসি দিন, কিংবা এসএসসি দিন, কিংবা টেটই দিন, যা দেবেন তাতেই যেগুলো ইম্পর্টেন্ট, পুরস্কারপ্রাপ্ত, যেই রচনাগুলোর জন্য তিনি উপাধি পেয়েছেন, যে রচনাগুলোর জন্য তিনি কোনো মোগলদের দ্বারা কিংবা আরাকানদের দ্বারা কিংবা কোনো রাজার দ্বারা তিনি বাস্তুচ্যুত হয়েছেন, এইগুলো একটু জানতে হবে, তাহলেই চলবে। রাজা কৃষ্ণচন্দ্রের সাম্রাজ্যের পূর্ব সীমায় অবস্থিত বড় গঙ্গা, এটা একটু জানবেন, খুব গুরুত্বপূর্ণ। শুধু পূর্ব সীমায় জানবেন না, একই সঙ্গে পশ্চিম সীমায়, উত্তর সীমায়, দক্ষিণ সীমায় যতগুলো তথ্য আপনি পেতে পারেন, চতুর্সীমা যাকে বলা হয়। মালাধর বসু ভাগবত পুরাণে যে যে স্কন্ধ অনুবাদ করেছিলেন, 10ম ও 11। এবার আরেকটা বিষয় জানতে হবে যে মোট স্কন্ধ সংখ্যা কত, সেটাই দেখুন আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি, 12টি স্কন্ধ। মহাভারত শ্রবণে রাজা জন্মেজয় যে পাপের হাত থেকে মুক্তি পেয়েছিলেন, ব্রহ্মহত্যা পাপের হাত থেকে, অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারছি রাজা জন্মেজয় ব্রহ্মহত্যা করেছিলেন, এর ফলে তিনি পাপ অর্জন করেছেন এবং সেই পাপ থেকে মুক্তি পেয়েছেন মহাভারত শ্রবণের দ্বারা। একইভাবে একটা প্রশ্ন আসবে যে মাতৃহত্যা করেছেন এমন একজন ব্যক্তি কে? পরশুরাম, এগুলো জানবেন। পিতৃহত্যা করেছেন এমন একজন ব্যক্তি, এগুলো জানবেন। ইতিহাসে বিশেষ করে আসে কিন্তু, যেমন গোবিন্দ সিংকে কীভাবে হত্যা করা হয়েছিল, এই যে ব্যাপারগুলো থাকে না, সেই রকম। সেগুলো টেটে পড়ার সময় লাগে, এসএসসিতে অতটা লাগবে না, ইতিহাসের ব্যাপারটা ছাড়ুন। যদি ঐতিহাসিক চরিত্র থাকে, ঐতিহাসিক উপন্যাস থাকে, তাহলে সেগুলো জানতে হবে, কোনো অসুবিধা নেই। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে উল্লেখিত স্বয়ং চৈতন্য যাকে জগৎগুরু বলে মনে করেন? উত্তর হবে শ্রীধর স্বামী। রোসাঙ্গনগর কর্ণফুলী নদীর যে দিকে অবস্থিত? উত্তর কী হবে? পশ্চিমে অবস্থিত। আগমনী ও বিজয়া পর্বের শ্রেষ্ঠ কবি হলেন, এটা শাক্ত পদাবলী থেকে এসেছে দেখুন, কমলাকান্ত ভট্টাচার্য। কবি বাকের আলী চৌধুরী যে কাব্য রচনা করেন? মুনচেহের মা সুমা পরী, খুব গুরুত্বপূর্ণ এই 12 নম্বর কোশ্চেনটা। আমরা এক একটা টপিক নিয়ে আলোচনা করব পরবর্তী এপিসোডে, এক একটা এপিসোডে আমরা আলোচনা করব। আমরা শাক্ত পদাবলী নিয়ে আলোচনা করব, আমরা মঙ্গল কাব্য নিয়ে আলোচনা করব, আমাদের মনসা মঙ্গল হয়েছে, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদা মঙ্গল, সেগুলো নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই। আমরা আজকে একটু প্র্যাকটিস সেটের ওপর আলোচনা করি, কেননা এক একটা টপিক নিয়ে আলোচনা করার সাথে সাথে যদি প্র্যাকটিস সেটগুলো একটু আলোচনা করা হয় না, অনেকটা স্বাদ চেঞ্জ হয়, পাশাপাশি আপনার একটা ভালো ডেপথ তৈরি হয়। নাহলে সেই একদিক থেকে আস্তে আস্তে তৈরি করা বা সেই চর্যাপদ থেকে শুরু করলেন, দেখবেন মধ্যযুগের শেষের দিকে এসে গেছেন, তখনকে দেখবেন অলরেডি আপনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, অ্যাডমিট এসে যাচ্ছে, এরকম একটা সময় এসে গেছে। কিন্তু যদি আপনি ওভারঅল একটা প্র্যাকটিস সেটও পড়ে যান, তাহলে আপনার একটা ওভারঅল ধারণা তৈরি হয়ে যাবে। আর যখন এই প্র্যাকটিস সেটগুলো পড়লে, আপনি যখন টেক্সচুয়াল ব্যাপারগুলো পড়বেন না, তখন আপনার ওই টেক্সটের মধ্য থেকে কোয়েশ্চেন ধরতে অনেকটা সুবিধা হবে। যখন আপনি সেই টেক্সটের মধ্যে এই প্র্যাকটিস সেট থেকে কিছু প্রশ্ন দেখতে পাবেন, তখন আপনার মনে হবে হ্যাঁ, এই প্রশ্নটা যদি এরকম মানে গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই জায়গাটাও একটু মনে রাখা দরকার বা এই জায়গাটাও একটু পড়া দরকার। অর্থাৎ একে অপরের সঙ্গে ওতপ্রোত হওয়ার কারণে আপনার কিন্তু অনেকটা হেল্প হবে, পড়াশোনায় ইন্টারেস্ট আসবে। কমলাকান্তের দপ্তর গ্রন্থে সংকলিত যে প্রবন্ধটি রাজকৃষ্ণ মুখোপাধ্যায় রচনা করেন, চন্দ্রালোক বা চন্দ্রলোক, মশক দুটোই কিন্তু হবে। যদি এইরকম অপশান আসে ক এবং খ নির্ভুল, তাহলে কিন্তু এই দিকেই উত্তর যাচ্ছে, সেরকম একটা কনসেপ্ট রাখবেন। কেননা এখানে যেহেতু নেগেটিভ মার্কস থাকছে না, মাদ্রাসায় যেভাবে নেগেটিভ মার্কস ছিল, দুটো ভুল করলে 1 নাম্বার কাটা যেত, এখানে যেহেতু নেগেটিভ মার্কস থাকছে না, এটা একটা
খুব ভালো একটা বেনিফিট বলা চলে। তাই অবশ্যই যখন আপনার পরীক্ষা একদম শেষের মুহূর্তে আর যে সকল কোয়েশ্চেনগুলো পাচ্ছেন না তাদের মধ্যে এই কমন সেন্সগুলো কার্যকরী করবেন, কেমন? এটা একটা ট্রিক্স। চারিয়ারি কথা গল্প গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কাকে? শ্রীমতী ইন্দিরা দেবী চৌধুরানীকে। অর্থাৎ ইনি কে বলুন তো? ইন্দিরা দেবী চৌধুরানী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি এবং এখানে প্রমথ চৌধুরীর পত্নী, অর্থাৎ রবীন্দ্রনাথের জামাতা যে প্রমথ চৌধুরী তার কথা বলছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় সংস্কৃতি শিল্প ইতিহাস গ্রন্থটি যাকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে। আধুনিকের আত্মহত্যা রচনাটি যে গ্রন্থের অন্তর্গত? দুহারার অন্তর্গত। নমি আমি কবিগুরু তব পদাম বুঝে, এখানে কবিগুরু কে? কবিগুরু কিন্তু রবীন্দ্রনাথ করে দেবেন না, আমি কিন্তু দেখুন দিয়েছি, দিয়ে আবার কেটে দিয়েছি, রবীন্দ্রনাথ হবে না, সঠিক হবে কি? কবিগুরু হলেন বাল্মীকি। আরোগ্য কাব্যটি রবীন্দ্রনাথ যাকে উৎসর্গ করেছেন? সুরেন্দ্রনাথ করকে। ত্রিজামা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম কবিতাটি হলো কি? ঘুমের সাথী। আর সায়ম পারুলের আহ্বান, ঘুমের ঘোরে মরীচিকা, এগুলো একটু জেনে রাখবেন আনুষঙ্গিকভাবে। ধর্মেও আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থটি যে সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1965-তে। শক্তি চট্টোপাধ্যায়ের রচনা, এটা কিন্তু মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের যে উপন্যাসকে নিকটকালীন ঐতিহাসিক উপন্যাসের মর্যাদা দেওয়া হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোরা, এটি কি মানে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়? গোরা কি মহাকাব্যিক উপন্যাস? গোরার প্রকাশকাল কত? 1910। কোন পত্রিকায় প্রকাশিত হয়? এই প্রবাসী পত্রিকা, এগুলো একটু জেনে রাখবেন। গোরার চরিত্রগুলো জেনে রাখবেন। এখানে স্বদেশপ্রীতির যে বর্ণনা আছে সেই জায়গাটা একটু মনে রাখতে পারলে ভালো হয়। গণদেবতা, যার প্রকাশকাল কত? 1942। উপন্যাস আকারে প্রকাশের পূর্বে ভারতবর্ষ মাসিক পত্রিকায় যে নামে ধারাবাহিকভাবে 30 অধ্যায়ে ছাপা হয়? চণ্ডী মণ্ডপ। এটা কার রচনা বলুন তো? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্ন আসতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের স্থান কোথায়? বীরভূমে। এবং তার জন্মস্থান কি? বীরভূমের লাভপুরে, তাই তো? সেই শান্তিনিকেতনের পার্শ্ববর্তী অঞ্চল। হাজার চুরাশির মা, দেখুন এখানে প্রশ্নটা রয়েছে হাজার চুরাশির মা উপন্যাস, আমরা জানি সকলেই যে মহাশ্বেতা দেবী, তো সেই মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মার প্রকাশকালটা কিন্তু আসে বেশি। দেখবেন আমরা কিন্তু সকলে হাজার চুরাশি মানে আমরা 1984 দিয়ে ফেলি, কিন্তু এটা হাজার চুরাশির মা মানে কিন্তু 1874, এটা 1974 হবে, কেমন? এটা সরি ফর দ্যাট 1974। সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? দেশ পত্রিকায়। কালকুট ছদ্মনামে তিনি, অর্থাৎ সমরেশ বসুর যে ছদ্মনাম কালকুট ছদ্মনাম, সেই কালকুট ছদ্মনামে তিনি এটা রচনা করেছেন, আমি ওই জন্য এটা লিখে রেখেছি। লীলা মজুমদারের প্রথম গল্পের নাম কি? লক্ষ্মী ছেলে, এটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় 1922। চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে রচিত নাটক হল কমলে কামিনী, খুব গুরুত্বপূর্ণ, 1873। কমলে কামিনীর দৃশ্য আছে কতবার বলুন তো? দেখা গিয়েছে 4 বার। বিসর্জন নাটকে যে চরিত্রে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেছেন? খুব গুরুত্বপূর্ণ, রঘুপতি চরিত্রে অভিনয় করেছেন। আর পরবর্তীকালে তিনি জয়সিংহ চরিত্র অভিনয় করেছেন, এই জন্য আমরা 1, 2 দিয়ে দিচ্ছি। 1 মানে প্রথমে তিনি রঘুপতি চরিত্রে অভিনয় করেছিলেন, আর পরে অর্থাৎ পরবর্তীকালে আবার যখন এটি অভিনীত হয়েছিল, মঞ্চস্থ হয়েছিল, তখন তিনি জয়সিংহ চরিত্রে অভিনয় করেছিলেন। যদি এরকম প্রশ্ন আসে, যেটা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন, যে বিসর্জন নাটকে যে চরিত্রে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেছেন, আর কিছু বলল না, তাহলে কিন্তু আপনারা রঘুপতিতেই দেবেন। আর যদি অপশানের মধ্যে না থাকে, সেখানে থাকে জয়সিংহ, তাহলে আপনারা জয়সিংহে দাগ দেবেন। আর যদি এমন হয় যে ক এবং খ নির্ভুল, যেটা আপনারা এখানে অপশান ঘয়ের মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু সেটাও দেবেন, কোনো অসুবিধে নেই, কেমন? বেশ। বর্গীয় ব এর উচ্চারণ স্থান কি? ওষ্ঠ, অর্থাৎ এটা ব্যাকরণ থেকে এসেছে। স্পর্ধা থেকে আস্পর্ধা উচ্চারণটিতে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে, এগুলো কিন্তু আপনাদেরকে একটু ভেঙে নিতে হবে, কেমন? স্পর্ধা বলতে দন্তে স এইভাবে দেবেন, দন্তে স যোগ প যোগ ধ যোগ র যোগ আ, এইভাবে আসছে তো স্পর্ধা, অর্থাৎ রাম 2, 3, 4, 5, 5টা বর্ণ পেলাম। আর তার থেকে হয়েছে যখন এই আস্পর্ধা, তখন এই আটা কি আগে এসেছে, অর্থাৎ বাকিটা কিন্তু সবই রয়েছে, স্পর্ধা গ্রেটার দেন স্পর্ধা, কিন্তু তার আগে আ পূর্ণক একটা স্বরবর্ণ এসে গিয়েছে। তাহলে এই স্বরবর্ণটা এসেছে বলে এটা কি হয়েছে? স্বরাগম। এবং সেটা কি এসেছে? আদিতে এসেছে, শব্দের আদিতে এসেছে, প্রথমে এসেছে, পূর্বে এসেছে, যে কারণে এটা হয়েছে আদি স্বরাগম।
যদি এটা মধ্যবর্তী স্থানে আসতো তাহলে এটা হতো মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ, আর যদি শেষে আসতো তাতে বলা হতো অন্তঃস্বরাগম। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এইভাবে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। নাম রেখেছি বাবলা রানী একরত্তি মেয়ে, নিম্নরেখ পদটিতে যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে। আমি এখানে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি। একরতি থেকে একরত্তি, অর্থাৎ সবটাই দেখুন রয়েছে ঠিকই, এ ক র পরপর একই রয়েছে, কিন্তু তয়ে তয়ে হস্যইটা আমরা এখানে উল্লেখ করেছি তয়ে হস্যই, অর্থাৎ একটা তো যোগ হয়েছে। জীবন মৃত, সন্ধি বিচ্ছেদ কী হবে? জীবৎ যোগ মৃত। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, যে ধরনের কারক, অর্থাৎ পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী কী? অর্থাৎ ফুলে ফুলে ভরা সাক্ষী, অর্থাৎ ফুলে ফুলের দ্বারা ভরা সাক্ষী। তাহলে দ্বারা দিয়ে সহযোগী কী হয় আমরা জানি? করণ। প্রত্যেকটা অপশানেই কিন্তু এখানে দেখুন করণ 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 করণ। তাহলে আপনি কী করে বুঝবেন? একটা বিষয় আমরা জানি যে বিস্পা হবে, কেননা এখানে পুষ্পে পুষ্পে দুবার উচ্চারণ রয়েছে, অর্থাৎ বারবার উচ্চারণ হয়েছে। বারবার মানে কি? বিস্পা। যদি বলা হতো যে লক্ষণাত্মকরণ, সেটা হবে না, কেননা লক্ষণ বা চিহ্ন বোঝাবে। যদি বলা হতো যে শিকারি বিড়াল গোঁফে চেনা যায়, অর্থাৎ গোঁফটা এখানে লক্ষণ বা চিহ্ন বোঝাচ্ছে, তাহলে হতো লক্ষণাত্মকরণ। হেতুময় হতো তখনই, কারণ বোঝালে। এখানে কি বলছে? ফুলে ফুলের কারণে নয়, ফুলে ফুলের দ্বারা। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আবার দেখুন এখানে যন্ত্রাত্মক, মানে যন্ত্রাত্মক হতো ঠিকই, এখানে মানে আপনাদের এখানে ডাউট হবে এই যন্ত্রাত্মক নাকি করণে বিস্পা, কিন্তু এটা দেখতে হবে যে পুষ্পে পুষ্পে দুটোই যখন একই সঙ্গে পরপর উচ্চারণ হয়ে গেছে, বিস্পা হচ্ছে বারবার উচ্চারিত হয়েছে, স্বাভাবিকভাবে এটা একটা বিস্পামূলক করণ কারক। বেশ। সতর্ক, কোন প্রকার বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার শব্দের অর্থ কি? বারবার। তর্কের সহিত বর্তমান। বেশ। জিঘাংসা, সংযোগ সংযোগ অযোগ আ, এটা প্রকৃতি প্রত্যয় থেকে এসে। ঠিক একইভাবে জিঘাংসার পাশাপাশি আসে পিপাসাও আসে, জিজ্ঞাসাও আসে। জিজ্ঞাসা বলে কী হবে? গা যোগ সংযোগ অযোগ আ। পিপাসা পা যোগ সংযোগ অযোগ আ। এই জিঘাংসা, পিপাসা, তারপরে জিজ্ঞাসা, এগুলোর মধ্যে থেকেই কিন্তু এসে যায়, অর্থাৎ এই তিনটের মধ্যেই ঘোরাফেরা করে কিন্তু প্রশ্নটা আসে। বেশ। পুরাঘটিত ভবিষ্যৎকালের বিকল্প নাম কি? সম্ভাব্য অতীত। তুমি কেমন করে গান করো হে গুণী। এটা কি প্রশ্নবোধক বা অব্যয়? মানে কেমনের নিচে দাগ দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে দেখুন জিজ্ঞাসা চিহ্ন। অব্যয় বলতে কি? আমরা জানি যার কোনো ব্যয় নেই, ক্ষয়শূন্য, লিঙ্গ বচন পুরুষ বিভক্তিভেদে যা অপরিবর্তিত থাকে। বেশ। নগর শব্দের পদান্তর কী হবে? নাগরিক। এটা একটু প্র্যাকটিস করতে হবে এই পদান্তরকরণগুলো। কর্ম কর্তৃক বাচ্যের ক্রিয়াটিকে বলা হয় সকর্মক। কর্মকর্তী বলতে যেখানে কর্তা উজ্জ থাকে, কর্মকেই কর্তার কাজ চালাতে হয় এবং কর্মটাকে এখানে কর্তার মতো দেখতে লাগে। বেশ। ধর্মের নামে অন্যায় করে চলেছ, বাক্যটিতে নাম শব্দের বিশিষ্ট অর্থ বলতে এখানে ধর্মের নামে মানে কি? ধর্মের অজুহাতে, এটাই তো বলতে চাইছে, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। বিশ্বাসহীনতা অর্থে ব্যবহৃত বাগধারা কি? পেট পাতলা। নাম শব্দটি হলো একটি গ্রিক শব্দ। রোবট শব্দটি হলো একটি চেকোস্লোভাকিয়া। ভিক্ষুক শব্দের অর্থ ভিক্ষাজীবী, কিন্তু এখন বলা হয় দরিদ্র নারায়ণ। এখানে যে পরিবর্তন সাধিত হয়েছে সুভাষণ, অর্থাৎ বেশ ভালো ভাষা এখানে বলা হচ্ছে আর কি। বুজরুক, এটি একটি অর্থের অবনতি ঘটেছে। যত বছর বয়সে ইলিয়াস, অর্থাৎ এখানে টেক্সটে চলে এলাম দেখুন, এবার কিন্তু আমরা টেক্সটে প্রবেশ করছি। যত বছর বয়সে ইলিয়াস তার সর্বস্ব বেচে সর্বহারা হয়ে পড়েছিল 70 বছর বয়সে। এই জীবন কবিতায় কবি সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে বাঁচার কথা বলেছেন, বাঁচার মতন করে, মানে ইলিয়াসের যে দীর্ঘ সময়টা তারা 35 বছর ধরে যেভাবে পরিশ্রম করেছে, অর্থাৎ আমি সেই জায়গাটার কথা বলছি, সবার আগে ঘুম থেকে উঠতো আর সবার শেষে ঘুমোতে যেত। সেইটাই কিন্তু এখন আমাদের প্রিপারেশানের ক্ষেত্রে কাজে লাগাতে হবে, তাই না? সেটাই করতে হবে, সেটাই এখন আমাদের কাজ। ঝোড়ো সাধু যা কাজ করত, নৌকা তৈরির কাজ করত। ক্যালে থেকে অন্নদাস শঙ্কর রায় যে পথে ডোভার পৌঁছেছিলেন, জলপথে। শুধু এটা জানলেই হবে না, টোটাল যাত্রাপথ যে কখনো জলপথ কখনো রেলপথ, ওই টার্মটা ওই যে একটা লাইনে লেখা রয়েছে সেটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। কেমন? অর্ধশুষ্ক তৃণাবৃত প্রান্তরে মহিষ চড়াতে চড়াতে কোল বালকেরা যা করছিল। এখানে উত্তর হবে সবকটি ঠিক, অর্থাৎ মহিষের পিঠের ওপর বসেছিল, নাচ করছিল, মহিষের পিঠের ওপর শুয়েছিল। উপোস গল্পের এসাদ দাদুর নাম কি? হাজি সাহেব। ডেটাবেস প্রশ্ন।
যে বাঙালিদের হুকুমে দিল্লীনাথকে হটতে হয়েছিল, চাঁদ এবং প্রতাপ সিংহ দুটোই হবে। অর্থাৎ এখানে কিন্তু কবিতাটা আপনাকে মুখস্থ রাখতে হবে, পারলে বারংবার রিডিং রাখতে হবে যদি আপনার মুখস্থ করতে অসুবিধা হয়। ছুটি গল্পে বালক দিগের সর্দারের নাম ছিল ফটিক, কিন্তু আপনাকে টাইটেলটা মনে রাখতে হবে, সে কারণে আমি এখানে টাইটেলটা উল্লেখ করেছি, ফটিক চক্রবর্তী। প্রশ্ন কিন্তু এসে যায় ছুটি গল্পের সর্দারের নাম বা সর্দারের টাইটেল কী ছিল, এই রকম। নোটের ওপর যার নাম লেখা ছিল তার নাম রুক্মিণী কুমার। হিরুদের বাড়িতে যে কারণে নরেশ প্রীতিভোজের নিমন্ত্রণ পেয়েছিল, হিরু স্কলারশিপ পেয়েছে বলে। দেখুন এসএসসি দুর্নীতির সঙ্গে এখানে দুর্নীতিটা যেন অনেকটা মিল রয়েছে, তাই না? তো যাই হোক, আমি সে ব্যাপারে বিস্তারিত কথা বলবো না, সেটা বলাটা ঠিক নয়, বলবো না। জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? তপন। আমাদের শিশুদের সব যেখানে ছড়ানো হয়েছে, কাছে দূরে, সব মানে মৃতদেহ। আফ্রিকা কবিতাটির ইংরেজি তর্জমা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই সঙ্গে জানতে হবে যে আফ্রিকা কবিতাটির প্রকাশকাল 1937 4 ফেব্রুয়ারি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যত সালে রাজচন্দ্রকে রায় উপাধি দিয়েছিল, এটা একটু খুব গুরুত্বপূর্ণ, 1833। এইভাবে এখানে পরপর প্রশ্নগুলো রয়েছে, আপনাদেরকে দেখে নিতে হবে। প্রত্যেকটা কোশ্চেন দিয়ে ধরে ধরে যদি আলোচনা করি তাহলে কিন্তু আমাদের সময় বা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, যেটা কিন্তু অনেকটা অস্বস্তিদায়ক বা ধৈর্যের হানি ঘটতে পারে। খোকার মা উঠোনে যা রৌদ্রে দিয়েছিল, কী হবে? কুল রোদে দিয়েছিল। এগুলো একটু খেয়াল করবেন, কেমন? আর যেমন দেখুন এখানে প্রশ্ন রয়েছে, তিনি কিন্তু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন, সত্যিকারের মানুষ। তিনি কে? পটদিদি, অর্থাৎ স্নেহলতা মৈত্র। কিন্তু মানে পটদিদি চরিত্রের আড়ালে কে রয়েছেন? স্নেহলতা মৈত্র। এগুলো একটু মনে রাখবেন, তাহলেই হবে বেশ। এখানে যেমন রয়েছে, মেঘমুলুকে আবছায়াতে তৈরি করেছে কে? রামধনুতে। চান ইংরেজ ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান। অর্থাৎ উদ্ধৃতি তুলেছে, মাতঙ্গিনী হাজরার কথা বলা হচ্ছে। বাড়িতে হাতি আসিবা মাত্র মুখুজ্জে মহাশয়, অর্থাৎ মুখুজ্জে মহাশয় বলতে কার কথা বলা হচ্ছে? জয়রাম মুখুজ্জে মহাশয়। এগুলো একটু খেয়াল করবেন। এখানে আমি যতগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো না জানলেই নয় বা যেগুলো জেনে রাখা খুব দরকার, সেগুলো কিন্তু এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। এবং প্রশ্নগুলো কিন্তু সঠিক উত্তর রয়েছে, কোনো রকম ডাউট নেই, কোনো রকম অসুবিধা হবে না। কোনি যে ক্লাসে পড়তো বা পড়ে 5-এ, কোনিকে যে কস্টিউম দিতে চেয়েছে? আইলন। কেমন? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা হলেন বেগম রোকেয়া। এইভাবে এগুলো একটু পরপর দেখবেন। যেমন প্রথম মুসলিম মহিলা উপন্যাসিককে? SF খাতুন। আর পুরুষ যদি বলা হয়, মীর মশাররফ হোসেন, অর্থাৎ সেই জমিদার দর্পণ। শেষ প্রশ্ন যেটা রয়েছে, এলিয়টের কাব্যে নগর জীবনের যে প্রবণতাগুলি সমর সেনের কবিতায় প্রকটিত, ক্লান্তি, যান্ত্রিকতা, নৈরাশ্য, ব্যাস এইগুলোই। আমরা 90টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকে। যদি 55 পরীক্ষা হয় তাহলে 55 হবে, আর যদি 100 নম্বরের হয় তাহলে 90 নম্বরের পরীক্ষা হবে। তবে এখানে একাডেমিক কোয়ালিফিকেশানটা একটা বড়সড় ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা নিয়ে এখন ভাবার দরকার নেই। আপনাদের যদি 50% ম্যাচ করে যায়, অর্থাৎ গ্র্যাজুয়েটে যদি 50% পাস অনার্স মিলিয়ে কমপ্লিট থাকে, তাহলে কোনো চিন্তা নেই। আর যদি গ্র্যাজুয়েটে না থাকে কিন্তু পিজিতে যদি কম করে থাকে, তাহলেও আপনি কিন্তু সেফ। সব মিলিয়ে অনেকেরই কিন্তু এখানে ম্যাচ করে যাচ্ছে, সে কারণেই আপনারা প্রিপারেশান নিচ্ছেন, কোনো অসুবিধে নেই। আপনারা ভালোভাবে প্রিপারেশান নিন, পরিশ্রম করুন, পরিশ্রম ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। কেননা পরিশ্রমের বাইরে যেগুলো হয়েছে সেগুলোর জন্যেই কিন্তু এবারে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত এসএসসি করতে, নতুন করে পরীক্ষা নিতে বাধ্য হচ্ছে। তো যাই হোক, আপনাদের প্রিপারেশান ভালোভাবে চলুক, আপনারা সুস্থ সবলভাবে মাথা ঠান্ডা রেখে প্রিপারেশান নিন। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনারা উৎসাহ দিলে, আপনারা লাইক করলে, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু অনেকটা কাজের ক্ষেত্রে উৎসাহ পাই। তো চলুন, আজকের আলোচনা আপাতত এ পর্যন্তই। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।